সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো নাকি? আমরা ইতিমধ্যে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তোমাদের পাঠ্য বইয়ের গণিত পাঠ্য বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 13। ঠিক আছে, যে অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে প্রায়ই বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল প্রশ্ন এসে থাকে। সেটা হচ্ছে 13 নম্বর অধ্যায়, যাকে বলা হয় সসীম ধারা। তাহলে সসীম ধারাটা টোটাল দুটো অংশে এখানে বিভক্ত আমরা পাবো। একটা অংশ হচ্ছে সমান্তর ধারা আর একটা অংশ হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমরা সমান্তর ধারাটা মূলত 13.1 নামে পরিচিত। সমান্তর ধারা অঙ্কগুলো, অধিকাংশ অঙ্কগুলো তোমার 13.1-এ লিপিবদ্ধ করা হয়েছে এবং 13.2-এ গুণোত্তর ধারা অঙ্কগুলো লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমরা ধারাবাহিকভাবে দুটো অংশে আমরা আলোচনা করব। এর আগে আমরা ধারা কাকে বলে, সসীম ধারা কাকে বলে শিখে নিই, অথবা ধারা কাকে বলে শিখে নিই। ধারা শেখার আগে একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদেরকে শিখতে হবে, অনুক্রম কাকে বলে, যাকে ইংলিশে বলা হয় সিকুয়েন্স। ইংলিশে কি বলা হয়? তোমাদের 249 পৃষ্ঠার দিকে তাকাও, দেখো লেখা আছে অনুক্রম কাকে বলে। আমরা একটু পড়ে নেই। সুতরাং দেখো লেখা আছে, কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ বা পরের পদের সাথে কিভাবে সম্পৃক্ত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে আমরা কি বলি? অনুক্রম বলি। এখন প্রশ্ন করতে পারে, স্যার অনুক্রম শেখার দরকার কি? আমরা তো ধারা শিখব। ধারা শেখার পূর্ব শর্ত হচ্ছে অনুক্রম শেখা বা সিকোয়েন্স শেখা। আচ্ছা, সংজ্ঞাটা তোমাদের পাঠ্য বই আছে, এরপর আমি লিখছি। সংজ্ঞাটা শিখব, সবাই লেখো তো সংজ্ঞাটা। অনুক্রম কাকে বলে? লিখো অনুক্রম। অনুক্রম কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। সবার লেখা শেষ? তাহলে আমরা শিখলাম অনুক্রম কাকে বলে, সংজ্ঞাটা। এখন আমরা একটা উদাহরণ দিব, উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিব অনুক্রমগুলো কাকে বলে। ঠিক আছে, কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পৃক্ত তা জানা যায়। এভাবে রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। লেখা শেষ? এখন আমরা একটা উদাহরণ দিই। যেমন আমি যদি লিখি, সবার লেখা শেষ? যেমন উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা আরো সহজে বুঝবে।
যেমন 2 4 6 8 10। দেখো আমি কয়েকটা পদ লিখেছি 2 4 6 8 ইত্যাদি। এখন যদি আমরা একটু যদি মনোযোগ দিই, দেখো 2 এর সঙ্গে 4 এর একটা দেখো সম্পৃক্ত আছে, একটা সম্পর্ক আছে। 4 এর সাথে 6 এর একটা সম্পর্ক আছে, 6 এর সাথে 8 এর একটা সম্পর্ক আছে, 8 এর সাথে 10 এর একটা সম্পর্ক আছে। কি কি সম্পর্কটা কেউ কি বলতে পারবা? এনিওয়ান? এই যে আমি কয়েকটা পদ লিখেছি তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক কেউ কি বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, টু সম্পর্ক কিভাবে এটা বলো তো কেউ। কে? নাদিম বলো, বলো সম্পর্কটা কি, বলো কিভাবে সম্পর্কটা বোঝা হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। দেখছো নি, দেখো তার সাথে তার সম্পর্ক হচ্ছে তার চেয়ে সে 2 বড়, রাইট? তার সাথে তার সম্পর্ক তার চেয়ে সে 2 বড়। 6 এর সাথে 8 এর সম্পর্ক হচ্ছে তার চেয়ে সে 2 বড়। 8 এর সাথে 10 এর সম্পর্ক তার চেয়ে সে 2 বড়। তাহলে একটা অবশ্যই একটা সম্পর্ক আছে। উল্টা দিকে গেলে তার চেয়ে সে 2 কম, ছোট। 2 ছোট, 6 থেকে 4 মানে 2 ছোট, 4 থেকে 2 মানে 2 ছোট। তাহলে এটা কি একটা সম্পর্ক না? তাহলে এটা একটা বিশেষ নিয়মে কি করা হয়েছে, একটা সাজানো হয়েছে, এমনভাবে একটা কৌশল অবলম্বন করা হয়েছে। এখানে একটা ডিজাইন সেট আপ করা হয়েছে। এই যে ডিজাইনটা, তার নামই হচ্ছে অনুক্রম, যাকে ইংলিশে বলা হয় সিকোয়েন্স। মনে রাখবো তো? আচ্ছা, থ্যাংক ইউ। বসো। এখন আমরা একটা কাজ করব, সিকোয়েন্সগুলো যদি আমরা একত্রে যোগ করে দিই তখন তাকে বলা হয় দ্বারা। কথা কি বুঝে আসছে? তাহলে আমাদের 13 নম্বর অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি? দ্বারা। তাহলে আমরা ধারা নিয়ে কথা বলবো। ধারা নিয়ে কথা বলার আগে আমাদেরকে কি অনুক্রম শিখতে হয়েছে। এখন আমরা ধারা নিয়ে কথা বলি। আমি ইতিমধ্যে ধারার সংখ্যাটা মোটামুটি বলে ফেলছি, যে অনুক্রমগুলোর যুগফল আকারে সাজাইলে তখন তার নাম হয়ে যায় ধারা। এগুলো তো ধারা অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে, কতে আসে ধারা কাকে বলে। অনুক্রমও অনেক সময় আসে যে অনুক্রম কাকে বলে, উদাহরণ দাও। কথা কি বুঝতে পারছো নি? তাহলে এখন আমরা চলে যাব কোথায়? ধারাতে। ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা আসো, আমরা চলে যাই 250 পৃষ্ঠার দিকে। তাকাও সবাই। কত পৃষ্ঠা? দেখো লেখা আছে ধারা। ইংলিশে বলা হয় তাকে কি বলা হয়? সিরিজ। ইংলিশে কি বলা হয়? সিরিজ বলা হয়। ধারা কাকে বলে? দেখো তো, একবার আগের কথাগুলোই বারবার লেখা হয়েছে। কোনো অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। ঠিক আছে? যেমন 1 + 3 + 5 + 7 + ... মানে ইত্যাদি একটি ধারা। ধারাটির পরপর 2টি পদের পার্থক্য সমান। আবার 2 + 4 + 8 + 16 + ... এটিও একটি ধারা। এর পরপর 2টি পদের অনুপাত সমান। এখানে 2টা কথা আছে। একটা হচ্ছে, প্রথম কথাটা হচ্ছে পার্থক্য সমান, দ্বিতীয় বক্তব্য হচ্ছে কি সমান? অনুপাত সমান। অনুপাত সমান, এটা মূলত পুরো অংশটা আলোচনা করা হবে 13.2-এ। আর পার্থক্য যে সমান, এই অংশটা আলোচনা করা হবে 13.1-এ। আর এই দুটো একত্রিত ধারা। ঠিক আছে? সুতরাং আমরা সংজ্ঞার দিকে যদি যাই, সুতরাং যে কোনো ধারার পরপর 2টি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য। ধারাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ধারা হলো, একটা নাম হচ্ছে সমান্তর ধারা, একটা নাম হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এখন আমরা আগে শিখি ধারা কাকে বলে। ধারা কাকে বলে কেউ কি বলতে পারবা? ধারা কাকে বলে? এই তো বইতে আছে। ধারা কাকে বলে? অর্থাৎ কোনো অনুক্রমের অনুক্রমগুলো পরপর যোগ করলেই তাকে বলা হয় ধারা। ঠিক আছে? তাহলে ধারার সংখ্যা কি বুঝতে পারছো? ধারা কাকে বলে? কাকে বলে? অনুক্রমের পদগুলো পরপর যোগ করলে তাকে ধারা বলা হয়। শেষ কি কথা? তাহলে ধারা কাকে বলে আমরা 2বার বলছি, আর লিখবো না। এখন আমরা কি করব?
ধারার মধ্যে একটা অংশ হচ্ছে, যেমন আমি একটা উদাহরণ দিই তাহলে আমরা ধারাটা বুঝতে পারবো। ধারার উদাহরণ, আচ্ছা আমরা একটা স্কুলের সংখ্যাটা লিখি নি, মনে থাকবে, ঠিক আছে না? লেখো ধারা কাকে বলে, লিখো। কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে কোন অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে তাকে কি বলে? ধারা বলে। এই হলো ধারা সংজ্ঞা। এখন আমরা দিব উদাহরণ। উদাহরণ, ঠিক আছে? লেখা শেষ করো। আমরা যদি উদাহরণ দিয়ে দেখো, লক্ষ্য করো, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? যেমন আগেরটাই দেখো, আমরা 2 একটা অনুক্রম যোগ করে দাও, 4 একটা অনুক্রম যোগ, 6 একটা অনুক্রম যোগ, 8 একটা অনুক্রম যোগ, 10 একটা অনুক্রম যোগ, ডট ডট ডট, মানে আরো আছে। তাহলে আমি বলতে পারি ইহা একটা ধারা, কারণ আমি অনুক্রমগুলো কি করে দিলাম? যোগ করে দিলাম। অনুক্রমগুলো যখন কি করে দেওয়া হয়? যোগ করে দেওয়া হয়, তখন তাকে কি বলা হয়? ধারা বলে। কথা ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম অনুক্রম কাকে বলে, আমরা শিখলাম ধারা কাকে বলে, উদাহরণ। এখন আমরা শিখবো ধারা 2 প্রকার। ধারা কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে, কেউ কি বলতে পারো? সমান্তর ধারা। আর অন্যটি হচ্ছে সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা কাকে বলে? এখন আমরা শিখতে হবে সমান্তর ধারা কাকে বলে। কেউ কি বলতে পারো সমান্তর ধারা কাকে বলে? হ্যাঁ, একজন দাঁড়াও। সমান্তর ধারা কাকে বলে কেউ কি বলতে পারো? বলো, সমান্তর ধারা কাকে বলে? বলো। তাহলে আমরা সংজ্ঞাটা মোটামুটি গ্যাস করতে পারছি। সমান্তর ধারা কাকে বলে? কোনো ধারার, সহজ করে আমি বলি, কোনো ধারার পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি বিয়োগ ফল সবসময় সমান হয়, তখন তাকে বলা হয় সমান্তর ধারা। ধারা তো ধারার মধ্যে আছে। বসো, কথাটা কি বুঝতে পারছো? কোনো ধারার পরবর্তী পদ থেকে, কোনো ধারার পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগ ফল যদি সর্বদাই সমান হয়, তখন তাকে বলা হয় সমান্তর ধারা। সংজ্ঞা লিখো, সমান্তর ধারা কাকে বলে? সমান্তর ধারা কোন ধারার পূর্ববর্তী পদ থেকে, দুঃখিত, কোন ধারার পরবর্তী বলবা, পরবর্তী পদ থেকে
পূর্ববর্তী পদ বিয়োগ করলে কোনো দ্বারা পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগফল সমান হলে তাকে সমান্তর দ্বারা বলে। আগের কথাটাকে আমরা একটু রিপিট করি। আগেরটা আমরা কথাটা হয় নাই। আমাদের মূল কথাটা ছিল এরকম যে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগফল যদি সমান হয় তখন তাকে বলা হয় সমান্তর ধারা। কথা কি বুঝতে পারছো? কোন ধারা পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগফল যদি সর্বদাই সমান হয় তখন তাকে সমান্তর ধারা বলে। আমরা একটা উদাহরণ দিই, সমান্তর ধারা একটা উদাহরণ দিই। উদাহরণ নাম্বার 1, আমি যদি একটা দেখো লিখি, আমি লিখব 2 + 4 + 6 + 8 + 10 +... সবাই একটু খেয়াল করে দেখো, এই দুইটা পদের মধ্যে একটা পদ হচ্ছে 2 আর একটা পদ হচ্ছে 4। এই দুইটা পদের মধ্যে দেখো, খেয়াল করে দেখো, 4 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে এখান থেকে এখানে বিয়োগ করলে হয় 2। 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তার মানে পরবর্তী পদ থেকে, মানে পরের পদ থেকে আগের পদ আমরা কি করতেছি? বিয়োগ করছি, ঠিক না? যেমন 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 2। 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 2। তার মানে বক্তব্য হচ্ছে, দেখো বিয়োগফলটা সর্বদাই কি হলো? সমান হলো। বিয়োগফলটা কি হলো? সমান হলো। তাহলে আমাদের সংজ্ঞাটা ছিল এরকম যে কোনো দ্বারার পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগফল যদি সর্বদাই সমান হয় তখন তাকে বলা হয় সমান্তর দ্বারা। মনে থাকবো তো? সমান্তর দ্বারার ক্ষেত্রে 3টা সূত্র আছে। এই 3টা সূত্র দিয়ে আমি সমান্তর দ্বারার অঙ্কগুলো শেষ করব। কথা কি বুঝে আসছে? আমরা একটু খেয়াল করি, তাহলে সমান্তর দ্বারার সূত্র আছে কয়টা? 3টা। এই 3টা সূত্র দ্বারাই আমরা সমান্তর দ্বারা সবগুলো অঙ্ক কী করব? সলিউশন করব। সূত্র 3টাকে বলার আগে আমি যাদের মাধ্যমে সূত্রটা আমরা প্রকাশ করব তাদের পরিচয় দিই। সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রথম পদটাকে প্রকাশ করা হয় এ দ্বারা। আর এই যে বিয়োগফলটা যে আমরা বের করছি, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদে যে বিয়োগফলটা, এই বিয়োগফলকে প্রকাশ করা হয় বি দ্বারা। আর এখানে মোট পদ আছে করা, যেমন এখানে আছে, ধরো এটা বাদ দিয়ে দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে পদ সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা। কথা কি বুঝে আসছে? তাহলে সমান্তর দ্বারার প্রথম পদ যদি এ হয়, সাধারণ অন্তর যদি ডি হয়, আর পদ সংখ্যা যদি কি হয়? এন হয়, তাহলে 3টি সূত্র প্রযোজ্য। সূত্র 3টা কি কি আমি লিখতেছি, হ্যাঁ লিখো। কোন সমান্তর দ্বারা প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি এবং পদ সংখ্যা সমান এন হলে নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 তিনটা সূত্র প্রযোজ্য। আমরা সবাই একটু মনোযোগ দেই।
তাহলে কোনো সমান্তরাল প্রথম পদ কত? এ, সাধারণ অন্তর ডি, আর পদ সংখ্যা এন হলে তিনটা সূত্র প্রযোজ্য। সূত্র তিনটা কি? এক নাম্বার হচ্ছে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন প্রশ্ন, স্যার n তম পদটা কি? মনে করো তোমাকে একটা ধারা দিয়ে বললো যে 20তম পদ বের করো বা 25তম পদ বের করো বা 25 নম্বর পদে কে তার মানটা কত হবে, এই ধরনের কোনো বক্তব্য যদি বলে তখন আমরা এই সূত্রটা আমরা ব্যবহার করব। কথা কি বুঝে আসছে? 2 নাম্বার হলো সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এই সূত্রটা সাধারণত ব্যবহার করা হয় সমান্তর ধারার কোনো ক্ষেত্রে সমষ্টি বের করার ক্ষেত্রে। মূলত কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবা, এই সূত্রটা ব্যবহার করা হয় স্বাভাবিক সংখ্যার সমষ্টির ক্ষেত্রে। স্বাভাবিক সংখ্যার সমষ্টি, যেমন একটা এক্সাম্পল দিলে তুমি বুঝবা। যেমন একটা ধারা মনে করে আমি লিখলাম, একটা ধারা মনে করে লিখলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 20। তাহলে এখানে মোট পদ আছে কয়টা? 20টা পদ আছে, এবং এই 20টা পদে কি আছে? ধারাবাহিক আছে। 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, ধারাবাহিক আছে, কোনো গ্যাপ নাই। একটা জিনিস আমরা সবাই খেয়াল করি, তাহলে 1 থেকে 20 পর্যন্ত মোট পদ আছে কয়টা? 20টা পদ আছে, এখন কোনো গ্যাপ নাই। এরকম যদি একটা ধারা থাকে, মানে কোনো গ্যাপ না থাকে, 1-এর পরে 2, 2-এর পরে 3, যেটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এগুলোর যদি সমষ্টি কোনো কারণে বের করতে বলে, তখন দেখা গেছে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখানে n এর মান হচ্ছে 20, লাস্টে যে 20 সংখ্যাটা 20। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা 2 নাম্বার সূত্রটা ব্যবহার করব কখন? সমষ্টি বের করতে বললে। কিসের সমষ্টি? স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ঠিক আছে, এখন আসো 3 নাম্বারটা আমরা কখন ব্যবহার করব? 3 নাম্বার সূত্র আমরা কখন ব্যবহার করব? 3 নাম্বার সূত্রটা ব্যবহার করার নিয়মটা দেখো। আগে সূত্রটা আমরা পড়ে নেই। লেখা আছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন মনে করো কোনো একটা অঙ্ক আছে ধারাবাহিক না, 1-এর পরে মনে করো, সাপোজ মনে করো আমি লিখতেছি, মনে করো একটা এক্সাম্পল দিই, মনে করো 1-এর পরে 3, 3-এর পরে 5 প্লাস 5-এর পরে 7 প্লাস ডট 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 প্লাস, মনে করো আমি একটা এক্সাম্পল দিলাম, মনে করো 49 সাপোজ। তাহলে এই যে সিরিজটা আমি লিখেছি, এখানে কোনো ধারাবাহিক আছে? গ্যাপ ফাঁক আছে না? ওই ধরনের ক্ষেত্রে আমরা যদি সমষ্টি বের করতে বলে বা যোগফল বের করতে বলে, তখন আমরা 3 নাম্বার সূত্রটা আমরা কি করব? ব্যবহার করব। তখন আমরা এখান থেকে n এর মান বের করব, তারপরে a এর মান বের করব, এখান থেকে d এর মান যদি আমরা বের করি, তখন আমরা সমষ্টি আমরা কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে 3টা সূত্রর কাজ হচ্ছে 3টা। একটা হচ্ছে পদ সংখ্যা বের করা, 1 নাম্বারটা, হ্যাঁ, বা তম বা স্থান বের করা। 2 নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার ক্ষেত্রে। আর 3 নাম্বারটা হচ্ছে একটা ধারা থাকবে, স্বাভাবিক না, স্বাভাবিক ছাড়া এলিমেন্ট থাকবে, তার সমষ্টি যদি বের করতে বলে, তাহলে আমরা 3 নাম্বারটা ব্যবহার করি। সবাই কি বুঝতে পারছো? তাহলে সমান্তর ধারার সূত্র কয়টা হলো? 3টা হলো। এই 3টা সবাইকে মুখস্থ করা কিন্তু বড় মনে রাখবা। আদারওয়াইজ এই অধ্যায়ের মানে সমান্তর ধারার কোনো অঙ্ক বা কোনো সমস্যার সমাধান করা যাবে না। সবাই কি বুঝতে পারছো? ঠিক আছে সবাই। কালচারে যে সুন্দর লাগে। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।